আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় সর্বোচ্চ ধর্মীয় নেতা আখুন্দজাদা সহ ২৫ শতাধিক সেনা নিহত। ৫৫ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করল কাবুল। গভর্নর অপসারণ প্রক্রিয়া ভালো বার্তা দেবে না, কূটনীতি বিশেষজ্ঞদের অভিমত। প্রতিবেশীদের সঙ্গে ইতিবাচক সম্পর্কের ইঙ্গিত পাওয়া যাচ্ছে মন্তব্য। এবং রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ৫.৪ মাত্রার ভূমিকম্প। উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি হলেও ভারতের পশ্চিমবঙ্গেও কম্পন। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। আফগানিস্তানের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। বৃহস্পতিবার রাতে আফগানিস্তান সীমান্তের কাছে পাকিস্তানি সামরিক চৌকিতে বড় ধরনের হামলার পর আফগানিস্তানের রাজধানী কাবুলের পাশাপাশি আরও ২টি প্রদেশে বোমা হামলা চালায় পাকিস্তান। পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন আফগানিস্তানের ২৭০ সেনা নিহত হয়েছে। আন্তর্জাতিক গোয়েন্দা থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা ওপেন সোর্স ইন্টেলিজেন্স দাবি করেছে পাকিস্তানের অপারেশন গজব লিল হকে আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকারের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা নিহত হয়েছেন। আফগানিস্তানের দাবি তাদের হামলায় ৫৫ পাকিস্তানি সেনা নিহত হয়েছে। আমিনা রহমান সুপ্তির রিপোর্ট। থেমে থেমে চলা সীমান্ত সংঘাতের পর এবার সর্বাত্মক যুদ্ধে দক্ষিণ এশিয়ার দুই দেশ পাকিস্তান ও আফগানিস্তান। পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন সীমান্তে আফগানিস্তানের ৭৪টি সীমান্ত চৌকি ধ্বংসসহ তাদের সেনারা ১৮টি সীমান্ত চৌকি দখল করেছে। এর আগে তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় তারা বৃহস্পতিবার রাতে ১৯টি পাকিস্তানি সামরিক পোস্ট এবং ২টি ঘাঁটি দখল করেছে। আফগান তালেবান সরকার জানিয়েছে পাকিস্তানের হামলায় তাদের ৮ সেনা নিহত এবং ১১ জন আহত হয়েছেন। হামলার জন্য সরাসরি আফগানিস্তানের তালেবান সরকারকে দায়ী করেছে ইসলামাবাদ। শুক্রবারের ঘটনাগুলো দীর্ঘস্থায়ী সংঘাতকে আরও তীব্র করে তোলায় জাতিসংঘ, চীন, ইরান, তুরস্ক এবং সৌদি আরব উভয় পক্ষকে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে। প্রতিবেশী দুই দেশের সংঘাতে বিপন্ন হচ্ছে সীমান্তবর্তী এলাকার মানুষের জীবন। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। বাংলাদেশ ব্যাংকের গভর্নর অপসারণ প্রক্রিয়া বহির্বিশ্বে ভালো বার্তা দেবে না বলে মনে করেন কূটনীতি বিশেষজ্ঞ হুমায়ুন কবির। চ্যানেল আইকে তিনি বলেছেন, বর্তমান প্রেক্ষাপটে বৈশ্বিক কূটনীতির সাফল্য অভ্যন্তরীণ সক্ষমতা ও ব্যবস্থাপনার উপর অনেকটাই নির্ভরশীল। নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ থাকলেও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কূটনীতিতে ইতিবাচক ইঙ্গিত পাচ্ছেন এই বিশেষজ্ঞ। পান্থ রহমানের রিপোর্ট। রাজনৈতিক পট পরিবর্তনে ১.৫ দশকের বেশি সময় পর দেশে ফিরে তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন নীতি হবে সবার আগে বাংলাদেশ। ক্ষমতা গ্রহণের পর সেই স্লোগানই হয়ে গেছে বাংলাদেশের কূটনীতির ট্যাগলাইন, যথাবিহিত আচরণ করিব। ২৪ জুলাই অভ্যুত্থানের পর মানুষের চাওয়া অনুযায়ী সাম্য ও মর্যাদার ভিত্তিতে কূটনীতি করার পরামর্শ দেন এই কূটনীতিক। পররাষ্ট্রনীতির ব্যাপারে একটা নতুন টেমপ্লেট ব্যবহার করছে। টেমপ্লেটটা হচ্ছে বাংলাদেশ ফার্স্ট। এই কথাটার অর্থ হচ্ছে আমি কারোর সাথে কোনো বিশেষ সম্পর্কে যাব না, আমি আমার বিষয়টাকে প্রধান ধরেই আমি সকলের সাথে আমার প্রয়োজন অনুযায়ী সম্পর্ক নির্ধারণ করি। কিন্তু যারা আমাদের সাথে ব্যবসা বাণিজ্য করে, বিনিয়োগ করে, তারা কিন্তু এটাকে আঞ্চলিকভাবে দেখে, দক্ষিণ এশিয়াকে একটা ইউনিট হিসাবে তারা দেখে। কাজে সেই বিবেচনায় তারা কিন্তু মনে করে এই দক্ষিণ এশিয়াতে সবার সাথে সবার ভালো সম্পর্ক থাকলে আমার ব্যবসা বাণিজ্য করতে সুবিধা হবে। তো সেই দিক থেকে আমি বলবো যে ইদানিং গত কয়েকদিনে সপ্তাহখানে আমরা কিছু ইতিবাচক ইঙ্গিত পাচ্ছি।
বিনিয়োগের আগে বিনিয়োগকারীরা সেই দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি বিবেচনায় রাখে উল্লেখ করে এই কূটনীতিক বলেন, বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক ঘটনাও তাদের বিবেচনায় থাকবে। গতকাল বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ নিয়ে যেটা হয়েছে সেটা কিন্তু এটা অভ্যন্তরীণ সিদ্ধান্ত, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমরা কাকে বানাবো সে, কিন্তু এটা বানানো, এটার কোয়ালিটি, পদ্ধতি, সম্ভাবনা সব কিছুই আপনার বাইরের পৃথিবীতে মূল্যায়ন হচ্ছে। কারণ বাইরের পৃথিবীতে আমাদের উন্নয়ন সহযোগীরা যারা আছে, প্রতিবেশীরা যারা আছে, যাদের কাছ থেকে আমরা ব্যবসা বাণিজ্য করি, অর্থ সাহায্য নেই, তারা কিন্তু সকলেই বুঝবার চেষ্টা করছে যে এই পরিবর্তনটার ইম্প্যাক্টটা কী হবে। আপনি কী রাজনৈতিক সিদ্ধান্ত নিচ্ছেন, কী অর্থনৈতিক সিদ্ধান্ত নিচ্ছেন, কী সামাজিক সিদ্ধান্ত নিচ্ছেন, সবগুলো কিন্তু আপনার পররাষ্ট্র নীতির উপাদান হিসাবে এসে যোগ হচ্ছে। 81তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে জয় পেতে এখনই কাজ শুরুর পরামর্শ দেন সাবেক এই কূটনীতিক। আমার সক্ষমতার উপর নির্ভর করে ব্যবসা বাণিজ্য করতে হবে। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর বনানী নেভি সদর দপ্তরে কেন্দ্রীয় মসজিদে জুম্মার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে শিশু কিশোরদের সাথে কিছু সময় কাটান তিনি। প্রধানমন্ত্রীকে পেয়ে শিশু কিশোররাও আনন্দে মেতে ওঠে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজ করছে সরকার। জুম্মার নামাজের পর ঠাকুরগাঁওয়ে হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লা বোর্ডিংয়ের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, এখন দেশের পরিস্থিতি যথেষ্ট ভালো। পুলিশ হত্যার তদন্তের প্রশ্নে তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন সেটাই হবে। স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে হবে, এটা আমরা আগেও বলেছি, এবং গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজগুলো করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেটাই হবে, এবং যেহেতু তদন্ত হচ্ছে, দরকার যদি প্রয়োজন হয় তদন্ত হবে। এখন তো এটা মূলত তো আপনার আদালতে আছে। এনসিবি বলছে যে এটা মীমাংসিত বিষয়, এটা নিয়ে আবার কেন বাড়াবাড়ি? এনসিবিকে জিজ্ঞেস করেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সিলেটে জুম্মার নামাজ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, সাম্প্রতিক সময়ে মানুষের জীবনের নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। নিরাপত্তা দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। আমরা সরকারকে দৃষ্টি আকর্ষণ করব যে এইদিকে সরকার যেন যথাযথ মনোযোগ দেন, এবং বিশেষ করে সরকার দলীয় কেউ যেন এই সমস্ত অপরাধের দায় দায়িত্ব না নিয়ে অপরাধীদের পাশে না দাঁড়ান। যদি অপরাধীদের পাশে সরকারি দলের লোকরা দাঁড়ানো শুরু করেন, তাহলে এই সমাজ থেকে অপরাধ দূর করা একেবারেই অসম্ভব। তারা যদি সদিচ্ছার পরিচয় দিতে পারেন, সমাজটা ভালো হবে, আমরা এটা আশা করতে পারি। আমরা দেখতে চাই যে সমাজ ভালো হবে। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি উপজেলা। বেলা 1:52:29 ভূমিকম্প অনুভূত হয়। কয়েক সেকেন্ড ধরে কম্পন স্থায়ী ছিল। ঢাকার আগারগাঁও আবহাওয়া অধিদপ্তর থেকে উৎপত্তিস্থলের দূরত্ব 188 কিলোমিটার। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা 5.4 ছিল বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ ফারজানা সুলতানা। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গে কলকাতা সহ অন্যান্য জেলায়ও কম্পন অনুভূত হয়েছে। সেখানে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। দেশের খারাপ অর্থনৈতিক অবস্থা থেকে উত্তরণের জন্য ট্যাক্স বাড়ানো, দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান তৈরির কথা বললেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার চট্টগ্রাম মহানগরীর মুসলিমাবাদে নৌবাহিনীর 14 একর জমিতে হাসপাতাল নির্মাণের জন্য সম্ভাব্যতা যাচাইয়ের সময় সাংবাদিকদের এসব বলেন তিনি। অর্থমন্ত্রী বলেন, দেশি বিদেশি বিনিয়োগ না হলে কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হবে না।
ট্যাক্স বাড়ানোর মাধ্যমে এই যে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে, দেশের ভিতরে দেশের বাইরে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে, এর মাধ্যমেই তো একমাত্র আপনি ট্যাক্স জিডিপি বাড়ানো যাবে এবং কর্মসংস্থান, যেটা আমাদের আরেকটা প্রোগ্রাম বিএনপির নির্বাচনী প্রোগ্রামের মধ্যে কর্মসংস্থান একটা বড় প্রোগ্রাম। সুতরাং ইনভেস্টমেন্ট, বিনিয়োগ না হলে তো ইনভেস্টমেন্ট না হলে তো কর্মসংস্থান করতে গিয়ে হবে। এই জন্য আমরা জোর দিচ্ছি ইনভেস্টমেন্টে, দেশি বিদেশি ইনভেস্টমেন্ট জোর দিচ্ছি। আর স্বাস্থ্যসেবা যেটা আমরা প্রমিস করেছি, ওয়াদা করেছি, শিক্ষার পরিবর্তন, শিক্ষার ক্ষেত্রে পরিবর্তন, এবং তার উপরে সবচেয়ে আমি যেটা আবারও বলছি কর্মসংস্থান, এটা প্রায়োরিটি আমাদের। সবাইকে সঠিক ও ন্যায়ের পথে থাকার পরামর্শ দিয়ে চাঁদাবাজির রাহাজানি, ছিনতাই, মাদক নিঃশেষ করার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। রাজধানীর লালবাগ থানা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে কথা বলেন তিনি। আব্দুস সালাম বলেন, দোকানের সামনে আশপাশে পরিষ্কার রাখতে হবে যেন একটি সুন্দর ও পরিচ্ছন্ন ঢাকা শহর গড়ে তোলা সম্ভব হয়। পরিষ্কার পরিচ্ছন্ন ঢাকা শহর হইতে হবে। সেটার জন্য আমাদের যা যা করা দরকার আমরা করব, কিন্তু জনগণ আপনারা যদি সচেতন না হন, আপনারা যদি সহযোগিতা না করেন, তাহলে কিন্তু সেটা সম্ভব হবে না। আপনাদের ময়লা আবর্জনাগুলো যদি যেখানে সেখানে ফেলেন তাহলে তো অসুবিধা। তারপর সামনে ডেঙ্গু আসতেছে, এখন থেকে যদি মশা আমরা নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে কিন্তু পরবর্তী পর্যায়ে আরো ভয়াবহ হবে। সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনার তৃতীয় ধাপ শেষ হয়েছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি জানিয়েছেন, তৃতীয় দফার আলোচনা উল্লেখযোগ্য অগ্রগতির মাধ্যমে শেষ হয়। তিনি আরও জানান, আগামী সপ্তাহে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার কারিগরি পর্যায়ের আলোচনা হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, আলোচনায় পারমাণবিক কর্মসূচি এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার ইস্যুতে গুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপন হয়েছে। মার্কিন কিছু গণমাধ্যমে জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে সরাসরি বৈঠকের কথা বলা হলেও ইরানের তাসনিম সংবাদ সংস্থা তা নাকচ করেছে। তাসনিমের দাবি, ওই সাক্ষাৎ কেবল সৌজন্য বিনিময়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এবার জানাবো কৃষি সংবাদ। উৎপাদিত আলুর দাম কম পাওয়ায় নওগাঁ জেলায় চলতি মৌসুমে আলু চাষের জমি কমেছে। ন্যায্য মূল্য না পেয়ে চরম হতাশায় ভুগছেন চাষিরা। তবে কৃষি বিভাগ বলছে, ভরা মৌসুমে আলু বিক্রি না করে সংরক্ষণ করলে ভালো দাম পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ পর্যায়ে রয়েছে প্রকৃতি সংবাদ। ঠাকুরগাঁওয়ের কৃষি ও প্রকৃতির এক সময়ের প্রাণ স্পন্দন রামদারা খাল আজ কেবলই স্মৃতি। দখল দূষণে অস্তিত্ব হারাতে বসা ঐতিহাসিক খালের পরিবেশ প্রতিবেশ যেমন বিপন্ন, তেমনি বিপাকে স্থানীয় কৃষক ও মৎস্যজীবীরা। পরিস্থিতি উন্নয়নে খালটি পুনরুদ্ধারের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। এবার জানাবো বাণিজ্য সংবাদ। পবিত্র রমজান মাস উপলক্ষে স্কোয়ারের ন্যাচারাল ওয়েলনেস ব্র্যান্ড মায়া আয়োজন করেছে বিশেষ এক্সপিরিয়েন্স জোন। রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আয়েশা খানের উপস্থিতিতে মুহূর্তেই জমে ওঠে পুরো জোন। প্রিয় তারকাকে কাছে পেয়ে ভিড় জমান অসংখ্য ভক্ত ও ক্রেতা। এবারের এক্সপিরিয়েন্স জোনের বিশেষ আকর্ষণ ন্যাচারাল ম্যাচ ফর স্কিন অ্যান্ড হেয়ার শীর্ষক ভার্চুয়াল এআই অ্যাসিস্ট্যান্ট, যার মাধ্যমে দর্শনার্থীরা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে নিজের ত্বক ও চুলের জন্য সঠিক পণ্যটি বেছে নিতে পারবেন। আয়োজকরা জানিয়েছেন, সম্পূর্ণ অথেন্টিক সোর্স থেকে সংগৃহীত উপাদানে তৈরি মায়ার পণ্যগুলো এরই মধ্যে ক্রেতাদের আস্থা অর্জন করেছে। সংবাদে আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে করতোয়া নদীর হাওয়াখানা ও বোয়ালিয়ায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সে সময় বালু উত্তোলন ব্যবহৃত 4টি শ্যালো মেশিন জব্দ করা হয়। গোবিন্দগঞ্জের সহকারী ভূমি কমিশনার মোহাম্মদ তামশিদ এরাম খানের নেতৃত্বে অভিযান চালিয়ে মেশিনগুলো জব্দ করা হয়। করতোয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। কক্সবাজার সমুদ্র সৈকতের দরিয়ানগর পয়েন্ট থেকে কাছিমের 120টি ডিম উদ্ধার করেছেন এক পরিবেশ কর্মী। সমুদ্র সৈকতে হাঁটতে গিয়ে কাছিমের ডিম দেখতে পান দরিয়ানগর এলাকার পরিবেশ কর্মী মোহাম্মদ ইউনুস। পরে 120টি ডিম উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেন তিনি। বাচ্চা ফুটাতে ডিমগুলো নির্ধারিত স্থানে নিয়ে যায় বন বিভাগ। এবার খেলার খবর। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় সর্বোচ্চ ধর্মীয় নেতা আখুন্দজাদা সহ 2.5 শতাধিক সেনা নিহত। 55 পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করল কাবুল। গভর্নর অপসারণ প্রক্রিয়া ভালো বার্তা দেবে না, কূটনীতি বিশেষজ্ঞদের অভিমত। প্রতিবেশীদের সঙ্গে ইতিবাচক সম্পর্কের ইঙ্গিত পাওয়া যাচ্ছে মন্তব্য। এবং রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে 5.4 মাত্রার ভূমিকম্প। উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি হলেও ভারতের পশ্চিমবঙ্গেও কম্পন। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।